আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আপনাদের অনুরোধের ভিত্তিতে আর্জেন্টাইন গোলকিপার হুয়ান মুসো সম্পর্কে একটু আলোচনা করব এবং একই সঙ্গে আর্জেন্টিনাতে জাতীয় দলের কনটেক্সটে গোলকিপার অপশন হিসেবে কারা কারা আছেন এবং অনেকের মনের মধ্যে যে প্রশ্ন আছে যে আর্জেন্টিনার ইয়াং গোলকিপার দরকার, এগুলো একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। তবে তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হিসেবে জানিয়ে দিয়ে আলাদা রকমের একটা ভিডিও বানাচ্ছি না, শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য। সেটা হচ্ছে মার্কোস অ্যাকুনিয়া কিন্তু দলে ডাক পেয়েছেন, সামনে দুটো ম্যাচে আর্জেন্টিনার জাতীয় দলের স্কোয়াডে থাকবেন। আচ্ছা, মূল টপিকটাতে চলে আসি। হুয়ান মুসো অ্যাথলেটিকো মাদ্রিদে এসেছেন আটলান্টা থেকে, এবং আটলান্টা থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে তিনি মূলত একটা লোন ডিলে এসেছেন এবং তারপরে একটা ম্যাচে তার ভালো একটা পারফরমেন্স আমরা দেখেছি, যেখানে অ্যাথলেটিককে 1-0 গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ হারিয়েছে। হুয়ান মুসো দুর্দান্ত একটা সেভও করেছেন এবং এই দলটাতে হুয়ান মুসো যে ভালোভাবে মানিয়ে নিতে পারবেন সেটার ইনিশিয়াল কয়েকটা গ্লিমস বা উদাহরণ কিন্তু আমরা দেখেছি। এখন ফুটবল ফ্ল্যাগের কমেন্ট বক্সের কথায় চলে আসি। অনেকে বারবার করে এই ডিলটা সম্পর্কে জানতে চাচ্ছেন। ডিলটা আসলে একটা লোন ডিল। এই একটা সিজন তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে থাকবেন এবং তারপর একটা বাই আউট অপশন আছে, অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদ চাইলে নেগোসিয়েশন করে একটা অ্যামাউন্টে এই প্লেয়ারটাকে কিনে ফেলতে পারে এবং এখানে পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে। হুয়ান মুসোর এই ডিলটার পজিটিভ সাইন অবশ্যই এটা যে অ্যাথলেটিকো মাদ্রিদের মতো একটা ক্লাবে আসার পর তাকে ঘিরে অনেক আলোচনা বাড়বে, তার পারফরমেন্সগুলো অনেক বেশি করে চোখে পড়বে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ এমন একটা দল যে দলটাতে তারা ডিফেন্স ফার্স্ট একটা স্ট্র্যাটেজি নেয় এবং গোলকিপিং পজিশনটা সত্যিকার অর্থে অনেক জরুরি। তাই আপনারা যেহেতু আপনাদের নজরে এসেছে সেটার একটা উদাহরণ কিন্তু আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে, এটাকে পজিটিভলি নিতে হবে এবং হুয়ান মুসোর সামনে নিজেকে প্রমাণের আরও একটা বড় রকমের সুযোগ আছে। ব্যাপারটাকে সেভাবে নেগেটিভ না বললেও এখনও কিন্তু চিন্তার কারণ আছে, সেটা হচ্ছে ইয়ান ওবেলাক নামক একজন দুর্দান্ত গোলকিপার এখনও অ্যাথলেটিকো মাদ্রিদে আছেন। হুয়ান মুসো কি অ্যাথলেটিকো মাদ্রিদের ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারবেন? দেখুন, যারা রেগুলার ফুটবলের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ফুটবল দুনিয়াতে ইয়ান ওব্লাক আসলে কতটা বড় মাপের একজন গোলকিপার এবং 31 বছর বয়সী এই প্লেয়ারটা অ্যাথলেটিকো মাদ্রিদে আসলে কি অ্যাচিভ করেছেন। সাম্প্রতিক সময় ইয়ান ওব্লাককে কেন্দ্র করে ট্রান্সফার বেশ কয়েকটা রিউমার আছে এবং তার একটা রিপ্লেসমেন্ট খুঁজছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এর আগে শুধুমাত্র এই আর্জেন্টাইন গোলকিপার নয়, আরেক আর্জেন্টাইন গোলকিপার ওয়াল্টার বেনিতেস, যিনি কিনা বর্তমানে পিএসভিতে আছেন এবং আর্জেন্টিনার সর্বশেষ স্কোয়াডেও জায়গা পেয়েছেন, তাকে ঘিরেও অ্যাথলেটিকো মাদ্রিদের একটা আগ্রহ ছিল। অর্থাৎ এখানে অ্যাথলেটিকো মাদ্রিদ ভবিষ্যতে ইয়ান ওব্লাকের একটা রিপ্লেসমেন্ট কিংবা অন্তত ব্যাকআপ খুঁজছে, সেটা ক্লিয়ার। এখন যদি রিপ্লেসমেন্ট হিসেবে ডিরেক্ট আনা হয় তাহলে হুয়ান মুসো যথেষ্ট গেম টাইম পাবেন এবং এটা মুসোর জন্য ভালো হবে। কিন্তু এটা যদি ব্যাকআপ একজন গোলকিপার হিসেবে শেষ পর্যন্ত রেখে দেওয়ার মতো একটা সিচুয়েশন হয়, যেহেতু ইয়ান ওব্লাকের মতো বিশ্বের অন্যতম সেরা গোলকিপার এখনও আছেন, যদি তিনি শেষ পর্যন্ত টিকে যান, যেহেতু চুক্তিটা 2028 সাল পর্যন্ত আছে, তাহলে কিন্তু হুয়ান মুসো খুব একটা বেশি সুযোগ পাবেন না, জাস্ট একজন ব্যাকআপ গোলকিপার হিসেবে থাকবেন। এবং এই জায়গাতে এসে গত সিজনে ইউরোপা লিগ যে আটলান্টার হয়ে জিতেছেন, যেখানে একজন রেগুলার গোলকিপার ছিলেন, মাঝখানে প্রায় 1-1.5 বছর ইঞ্জুরি সংক্রান্ত একের পর এক ইস্যুতে ভুগেছেন, এমন একজন গোলকিপারের জন্য এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে কোনো একটা দলে তিনি খেলুন, রেগুলার একজন গোলকিপার হিসেবে খেলুন। আর্জেন্টিনা দলে এমি মার্টিনেজের পরে যে গোলকিপারের কথা আপনি চিন্তা করুন না কেন, সেখানে কিন্তু রেগুলার ম্যাচ খেলা একজন গোলকিপার অনেক অনেক দরকার। আবার এ পয়েন্ট আমি তুলে ধরবো, আটালান্টা ইউনাইটেড কিন্তু গত সিজনের ইউরোপা লিগ জিতেছে এবং ইউরোপা লিগ জয়ী একটা দলকে কিন্তু আপনি একেবারে বাতিলের খাতায় ফেলে দিতে পারেন না। তাই ওই জায়গা থেকে চিন্তা করলেও যদি রেগুলার না খেলেন তাহলে ওই প্রশ্নটা আসবে যে তাহলে তো আসলে আটালান্টাই ভালো ছিল, এবং এটাই আমার মূল কনসার্নের জায়গা, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আর্জেন্টাইন কনটেক্সটে চলে যায়। আর্জেন্টিনার মেইন বা ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে এমি মার্টিনেজ আছেন, বয়সটা 30 পার হয়ে গিয়েছে। এরপর জেরিনিমো রুলি, বয়সটা এই মুহূর্তে 32। হুয়ান মুসোর বয়সটাও 30+। ওয়াল্টার বেনিতেস, তার ক্ষেত্রে বয়সটা সম্ভবত 30-31। অর্থাৎ আর্জেন্টিনার যে 4 জন গোলকিপার রয়েছেন তাদের সকলের বয়স কিন্তু 30+। এই জায়গা থেকে অনেক আর্জেন্টাইন ফ্যান রীতিমতো চিন্তায় সময় কাটাচ্ছেন যে আর্জেন্টিনাতে ইয়াং গোলকিপার নেই। আমার কাছে মনে হয় এক বাক্যে যদি আমি বলি, গোলকিপারদের ক্ষেত্রে 30-31 বছর বয়সকে এত বেশি বয়স বলার আসলে কোনো যৌক্তিকতা নেই। এই জিনিসটা নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর এখন এই মুহূর্তে আমি কোনো কারণ দেখছি না। আউটফিল্ড প্লেয়ারদের ক্ষেত্রে সিচুয়েশনটা একরকম, গোলকিপারদের ক্ষেত্রে অন্যরকম। আমি একের পর এক উদাহরণ দেখাতে পারবো যেখানে গোলকিপাররা 34, 35, 36, 37, এমনকি 38 বছর বয়সে গিয়েও দুর্দান্ত একের পর এক পারফরমেন্স দিয়েছেন। এখানে ফিটনেসটা সবচেয়ে বড় ইস্যু হবে আমার কাছে। আলাদা করে গোলকিপিং পজিশনের জন্য 30-32 বছর বয়সটা একেবারে দুশ্চিন্তায় পড়ে যাওয়ার মতো কোনো বয়স না। তবে হ্যাঁ, এটার সঙ্গে তো সকলেই একমত হবেন যে ইয়াং গোলকিপার খোঁজা দরকার। সেটা যে আর্জেন্টিনা খুঁজছে না সেটাও আপনি কীভাবে বলতে পারেন। যেমন স্কালোনি
সর্বশেষ যে স্কোয়াড ঘোষণা করেছেন বরাবরের মতো সেখানে কিন্তু প্র্যাকটিসে অংশগ্রহণ করার জন্য থিয়াগো ডি বেলিস নামক একজন আন্ডার-20 লেভেলের গোলকিপারকে ডেকেছেন। এটা কিন্তু স্কালোনি অনেকদিন ধরেই করছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবলে যে গোলকিপাররা আসলে কিছু না কিছু প্রতিভা দেখাচ্ছেন তাদের সঙ্গে একটা লিঙ্ক আপ তৈরি করার জন্য জাতীয় দলের সঙ্গে রেখে কিন্তু করছেন। থিয়াগো ডি বেলিসের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, তাই এটা নিয়ে স্কালোনির অবশ্যই চিন্তা আছে। আর বয়সভিত্তিক ফুটবলে আসলে সত্যিকার অর্থে একটা ফোকাস গোলকিপিং ডিফেন্সে দেওয়া উচিত, যেটা হাভিয়ার মাসচানোনো চেষ্টা করছেন। এখন পর্যন্ত আউটকামগুলো আমরা দেখিনি, এটা সত্য, তবে একেবারে যে চেষ্টা করা হচ্ছে না ব্যাপারটা এমন নয়। তাই ইন এ সেন্স গোলকিপিং পজিশন নিয়ে এমিলিয়ানো মার্টিনেজদেরকে নিয়ে এখনই অতিরিক্ত চিন্তার সাগরে হাবুডুবু খাওয়ার কোনো কারণ আমি দেখছি না। আমার কাছে মনে হয় আরও 3-4 বছর এদের কাছ থেকে ভালো একটা সার্ভিস আর্জেন্টিনা পাওয়া উচিত এবং ইন দ্য মিন টাইম ইয়াং গোলকিপার খোঁজার সেই পথটা তৈরি করা উচিত, যেটা স্কালোনি অলরেডি করেছেন এবং থিয়াগো ডি বেলিসকে আপনি কিন্তু এখানে দেখছেন। ধন্যবাদ সবাইকে।